বলছি ভয় লাগছে, বরফ খুব পিছল হয়ে আছে, আমরা খুব সাবধানে গ্রিপ করে করে উঠছি। খুব হার্ড বরফ, এই যে আমি পা গুলোকে দেখাচ্ছে, এইভাবে এইভাবে উঠতে হচ্ছে আমাদের, এইভাবে কেটে 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 এইভাবে উঠতে হচ্ছে। সত্যি কথা, আমরা যখন ট্রেকে পরিকল্পনা করি তখন সবসময় ভাবি যে গ্রেডটা যেন বাড়ে, এরপরে বোধহয় আর আমাদের গ্রেড বাড়ানোর প্রয়োজন নেই, এরপরে শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ট্রেক করব। রূপকুণ্ডকে আমরা স্কেলেটন লেক বলে জানি, স্কেলেটন লেক বলে যার পরিচিতি, এই যে এর জন্যই সেই পরিচিতি। এই কঙ্কালগুলো প্রায় 8 ফিট দীর্ঘ মানুষের, বোঝাই যাচ্ছে যে এই কঙ্কালগুলো এই যুগের নয়। কি বলো আমরা? না, এগুলো কয়েক হাজার বছর পুরনো। জগদা, আপনার অভিজ্ঞতা একটু বলবেন? তাই তো মনে হয়, মানে পায়ের যে হাড়গুলো দেখে মনে হচ্ছে অনেকটা লম্বা লম্বা, বোঝা যায় যে তারা দীর্ঘদেহী ছিল। এই সেই রূপকুণ্ড, যে রূপকুণ্ড তৈরি হয়েছে হাই স্কুল হাই স্কুল গুড মর্নিং এভরিবডি। আজকে আমাদের ট্রেকের তৃতীয় দিন। আলিবুগিয়াল থেকে আমাদের টেন্টগুলো প্যাক হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব পাথর নাচনের উদ্দেশ্যে। গতকাল রাতে খুব ঝোড়ো হাওয়া ছিল, যেন মনে হচ্ছিল টেন্ট উড়িয়ে নিয়ে যাবে, সেজন্য গোটা রাত ঘুমোতে পারিনি। নিদ্রাহীন আমাকে রাত কাটাতে হয়েছে, আর মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল খুব বেশি। নিচে দেখা যাচ্ছে হলুদ রঙের যে টেন্টগুলো, সেগুলো ইন্ডিয়া হাইকের টেন্ট। তাদের ট্রেক এই পর্যন্তই হয়, আলিবুগিয়াল বেদিবুগিয়ালের টপ পর্যন্ত তারা ট্রেক শেষ করে দেয়। 2019 সালের আগে পর্যন্ত তারা রূপকুণ্ড ট্রেক করাতো, কিন্তু 19 সালে হাইকোর্টের রায়ের পর আর তারা করায় না, কারণ কিছু লোকাল সমস্যা আছে। বর্তমানে এই লোকাল যারা এজেন্সি আছে তারাই এই ট্রেকটা করাতে পারে। তো সেই 2019 সালের কথাই বলি, সেই বছরই আমাদের রূপকুণ্ড ট্রেক করার কথা ছিল, কিন্তু ওই কারণেই আমরা সেই বছর ট্রেকটা করতে পারিনি। রুট চেঞ্জ করে আমরা গিয়েছিলাম সারপাস ট্রেক। তো মনে একটা আশা ছিল রূপকুণ্ড ট্রেক করব, তো আজকে সেটা করতে যাচ্ছি। আলটিমেট সফল হব কিনা সেটা জানি না, দেখা যাক কি হয়। তবে আমার বিশ্বাস, মনে যদি কারো ইচ্ছা থাকে এবং তার প্রতি তার যদি বিশ্বাস থাকে, তাহলে সেই স্বপ্ন অবশ্যই পূরণ হয়। আমরা অবশ্যই ট্রেক কমপ্লিট করব, করে ফিরব। এবং 2019 সালে আমরা ট্রেক করতে পারিনি, মানে ট্রেক করেছি, আমরা সারপাস ট্রেক করেছি। বলে না, ভগবান যা করে মঙ্গলের জন্য। অতএব আমি যেটুকুনি বুঝলাম একদম পারফেক্ট। আলিবেদনিবুগিয়াল হল এশিয়ার সর্ববৃহৎ আলপাইন মিডোজ, অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চলে অবস্থিত ঘাসে ঢাকা জমি। এই ধরনের বুগিয়াল ভারতবর্ষের খুব কম স্থানেই আছে। এই আলিবুগিয়াল এবং বেদনিবুগিয়াল আমাদের পার্বতী দেবী অর্থাৎ নন্দা দেবীর জীবনের অনেক ঘটনার সঙ্গে জড়িত। কথিত আছে
কৈলাসে শিব সবসময় ধ্যানে মগ্ন, সংসারে তার মন নেই। নন্দা দেবীর খুব মন খারাপ। সে ঠিক করে সে স্বামী সংসার আর করবে না, সে ফিরে যাবে তার বাবার বাড়ি। এই আলী বুগিয়ালের পথ ধরে সে রওনা দেয়। পিছে পিছে শিবও ছুটে আসে তাকে মানানোর জন্য। রাস্তায় নন্দা দেবীর ঘুম পায়। সে এই বুগিয়ালের উপর ঘাসে ঢাকা জমির উপর শুয়ে পড়ে। যখন ঘুম ভাঙে এক অপরূপ দৃশ্য সে দেখে। চারিদিকে ঘাসে ঢাকা জমির উপর ফুল ফুটে আছে, মেষ শাবকেরা ঘুরে বেড়াচ্ছে, পাখিরা গান গাইছে। এই দৃশ্য দেখে তার মন ভালো হয়ে যায় এবং শিব তাকে সহজেই মানিয়ে নেয় বাড়ি ফিরে যাওয়ার জন্য। তাই তো এত অপরূপ দৃশ্য দেখলে কার না মন ভালো হয়। প্রচন্ড বাতাস বইছে, যেন মনে হচ্ছে এই পাহাড় থেকে বাতাস আমাদের ঠেলে নিচে ফেলে দেবে। আর আজকে আমার একটু এনার্জি কম। গতকাল রাতে একটু পেটের সমস্যা হয়েছিল, তাই রাতে কিছু খাইনি এবং রাতে ঘুমও হয়নি, তাই আজকে শরীরটা খুব দুর্বল লাগছে। দেখুন কি সুন্দর ভিউ, এটা হচ্ছে ট্রেল। এই পথ ধরে আজকে আমরা পৌঁছে যাব বেদিনী বুগিয়াল হয়ে পাথরনাচুনি। কি অপূর্ব দৃশ্য! একদিকে ত্রিশূল আর একদিকে নন্দাভুণ্ডি। এই দৃশ্য স্মৃতিপটে বেঁধে রাখার মতন। আর সামনে যে ঘেরা দেওয়া একটা স্থান দেখা যাচ্ছে, এটি হলো বেদিনী কুণ্ড। আমাদের গাইড ভাই বললেন এখানে মহর্ষি বেদব্যাস বেদ রচনা করেছিলেন। এছাড়াও গাইড ভাই আরো বললেন পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী দুর্গা অর্থাৎ নন্দা দেবী মহিষাসুরকে এই জায়গাতেই বধ করেছিলেন। সেই উপলক্ষে প্রতি বছর এখানে একটি মেলা বসে, অনেক পুণ্যার্থী সমাগম হয় সেই উপলক্ষে। এই যে সামনে যে ঘেরা দেওয়া স্থান, এখানে বর্ষাকালে জলে পূর্ণ থাকে, তখন অনেক পুণ্যার্থী এখানে স্নান করেন। সেই সময় ত্রিশূল পর্বত এবং নন্দাঘুণ্টির প্রতিচ্ছবি এই কুণ্ডতে ভেসে ওঠে, যা দেশি বিদেশি অনেক পর্যটক মনে সুখে উপভোগ করেন। এই যে আলী বুগিয়াল বেদিনী বুগিয়াল হয়ে রূপকুণ্ডর যে রাস্তাটা, এই রাস্তাটার একটি পৌরাণিক গুরুত্ব আছে। পৌরাণিক গল্প অনুযায়ী কৈলাসে নন্দা দেবীর বিয়ে হয়, কিন্তু কৈলাসে খুব কষ্ট। সে যখন বাপের বাড়ি আসে, তার বাড়ি থেকে আর শ্বশুর বাড়ি পাঠাতে চায় না। এইভাবে অনেক দিন কেটে যায়। প্রায় 12 বছর পর ঠিক হয় নন্দা দেবীকে আবার কৈলাসে পাঠানো হবে। তাই তার গ্রামে তাকে সাজিয়ে তোলা হয়, ঢলি করে এই রাস্তা ধরে বেদিনী বুগিয়াল আলী বুগিয়াল হয়ে রূপকুণ্ড হয়ে কৈলাসের পথে পাঠিয়ে দেওয়া হয়। তো সেই প্রাচীনকাল থেকেই একটা পদযাত্রা হয়, যার নাম নন্দা দেবী রাজ জাট যাত্রা। এই যাত্রাটি শুরু হয় কর্ণপ্রয়াগের কাছে অবস্থিত নৌটি বলে একটি ভিলেজ থেকে, এবং এই রুট ধরে সে যাত্রাটা চলে। এই যাত্রার সামনে থাকে একটি 4 শিংওয়ালা ভেড়া। এরা বিশ্বাস করে যে এই ভেড়াটি ঠিক 12 বছর পরে জন্মগ্রহণ করে, আর এই ভেড়াটিকে এরা
স্থানীয় ভাষায় বলে চৌশৃঙ্গ খাড়ু। তো সে পথ দেখিয়ে চলে, তাকে সুন্দরভাবে সাজানো গোছানো হয়, অলংকার দিয়ে তার সঙ্গে খাওয়ার বেঁধে দেওয়া হয়। ধরা হয় তিনিই হচ্ছে পার্বতী। তার পিছে পিছে গ্রামবাসীরা ডলি সাজিয়ে চলে। তারপর রূপকুণ্ড পার হয়ে হোমকুণ্ড পর্যন্ত যায়। সেখানে গিয়ে সেই ভেড়াটিকে ছেড়ে দেওয়া হয়। তারপরে তাদের বিশ্বাস সে তার নিজের বাড়ি কৈলাসে চলে যায়। তো এই রুটের চারদিকেই বিভিন্ন পৌরাণিক কাহিনী জড়িত আছে, যা এই আমাদের এই ট্রেককে আরো রোমাঞ্চিত করে তোলে। পাথর নাচানি প্রায় চলে এসেছি। ওই যে ঘোড়াগুলো যাচ্ছে, ওখানে ক্যাম্প বসানো হবে। প্রতিদিন আমরা ক্যাম্প সাইটে পৌঁছাই আর তারপরে শুরু হয়ে যায় বৃষ্টি। গত 3 দিন ধরে এই একই ঘটনা ঘটছে। আজকে তো এমন অবস্থা যে এখনো টেন্টই বসানো হয়নি, তার মধ্যে বৃষ্টি চলে এসেছে। সেই জন্য সবাই আমরা একটা টেন্টেই আশ্রয় নিয়েছি, অন্যান্য টেন্টগুলো বানানো না হওয়া পর্যন্ত। এখন আমরা আছি পাথর নাচনিতে। এখন সকাল 6টা বাজে। আমরা কালকে গোটা রাত খুব হাওয়া হয়েছে, মানে এতটাই জোরে হাওয়া যেন মনে হচ্ছিল ট্রেনগুলো সব ভেঙে যাবে। ট্রেন গোছানো শুরু হয়ে গেছে, বেশি দেরি করা যাবে না। আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো বাবুবাসার উদ্দেশ্যে। আমরা এখন ব্রেকফাস্ট করছি পাথর নাচনিতে। কিছুক্ষণ পরেই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। যে উপরে পাহাড়টা দেখা যাচ্ছে, চূড়াটা দেখা যাচ্ছে, ওটা পার করে যাবো আমরা। पाथर नचनी जो है ना बने ना, ना पाथर नचनी क्यों हुआ? सर पाथर नचना ये है कि जब नंदा देवी राजाद हुई थी, राजा आता था, राजा जो है वो उसके सपने में आया कि देवी का दर्शन करना है करके, तो वो अपने सारे सैनिक लेके आया और जो नाचने गाने वाले आए, तो नाचने गाने वाले आए तो देवी के दर्शन करने के लिए देवी ने उसके सपने में बोला कि आप जो है ऐसा मत करो। तो वो जो नाचने वाले थे उनको वहां पे वो गाड़ दिया, पत्थर भी बना दिया और वो गड्ढे भी बना दिए। गड्ढे में दिखाऊंगा आज, अभी दिखाऊंगा वहाँ पे गड्ढे भी है। फिर उसके बाद वो भी फिर भी नहीं माना राजा चलता रहा है। तो वो अपने बच्चे भी ले गया, वो भी ले गया, सब बच्चे। तो ये इससे आगे जो है वहाँ पे बताऊंगा मैं। ये बलमा नाम की उसकी रानी थी, तो उसका प्रसव हो गया वहाँ पे। प्रसव मतलब बच्चा हो गया। तो बच्चा एक तो बच्चा पहले से था, एक प्रसव हो गया, तो फिर भी वो नहीं हुआ तो उनको भी वहाँ समा दिया। उनके वो हट वो टाइप के मकान उसके बनाए, तो उनको भी वहाँ पे वो कर दिया। तो फिर भी नहीं माना, उसने कहा मैं दर्शन करने जाऊंगा। तो आगे जो है आगे निकलते रहे, तो वो फिर भी तो वो रूपकुंड में सारे सैनिक जो थे आज कंकाल भी हैं उनके, मतलब अलग अलग तथ्य हैं उसमें। एक तो ये राजात का है, कोई बोल रहे हैं कि अलग अलग उसके इतिहास अलग अलग है उसमें। हमारा इतिहास जो है ये है नंदा देवी राजात। तो वहाँ पे जो है सारे जो रूपकुंड वहाँ पे सारे लोग जो है वहाँ पे टेंट लगाया है या कुछ लगाया होगा, वहाँ पे रहे। तो उनने कहा कि अब देवी ने कहा ये मानेगा नहीं, तो वहाँ ओला डिस्ट्रिक्ट कर दी। और जो लोग थे ना सर वहाँ पे जो लोग थे वो 8 फीट से ऊपर के थे। और जो आज कल दिख जाएगा आपको, तो वो हड्डियाँ जो है अभी भी हड्डियाँ पे मांस है, और जो चप्पलें हैं वहाँ पे हैं अभी। हाँ, तो वो कल दिख जाएगा आपको, वहाँ पे बता देंगे आपको। फिर जो यात्रा होता है वो रूपकुंड से कहाँ तक जाता है? ये होमकुंडी
होमकुंड और जुनार गली के पार करके जाता है। जीना गली से नीचे शिला समुद्र, शिला समुद्र से ऊपर वो होमकुंडी। तो होमकुंडी उसमें पूजा होती है वहाँ पे। तो ये 4 सिंह मिंडा होता है वहाँ पे, 4 सिंह वाला वो पैदा हो जाता है वो। तो आज इस बार 12 साल में होता है पैदा है, 12 साल में पैदा होता है, 12 साल में वो पैदा हो जाता है। वो 6 महीना या साल भर में पहले पैदा हो जाता है उसको। तो वो यहाँ तो वो अगुवाई करता है आगे से सिंह 4 है। यहाँ से वहाँ से लाडू देवता मुँह बोला भाई था वो नंदा देव। हाँ, तो वो अगुवाई वहाँ से वो करते हैं। तो जब वहाँ जब लास्ट में पूजा होती है ना वो उसकी, ये भीड़ वो जो चढ़ावा होता है, जो सब कुछ चढ़ाते हैं सोना चांदी पैसे पूसे, तो उसके पीठ पे ही वो करते हैं। तो वहाँ जब पूजा होती है लास्ट में जो होम होता है, होम होम होता है वहाँ पे, तो पूजा होती है तो वहीं पे छोड़ा जाता है। हमने तो देखा भी है, ठीक है। हाँ, तो वो आगे निकल जाता है। एक बात सिंह वाला जो ये वो रियल में है। हाँ, वो रियली में है। 12 साल में पैदा होता है, 12 साल में पैदा। उसी के लिए कि बेरिंग बुगियल में जो मेला होता है, वो हर लिए ही मेला होता है। वो छोटी राजा था वो छोटी राजा, वो हर साल तो होती है। जो 12 साल वाले होती है तो उसमें तो मीडिया भी आती है, बहुत मतलब लाखों लोग आते हैं। 2026 में फिर होगा। 26 में लाखों लोग आते हैं। वो जो बेदिनी में जो गिरा हुआ एक जगह था, कुंड हाँ वो कुंड है। वहाँ पे क्या होता है? वो कुंड जो है ना, ये वेद व्यास ने जो है वहाँ पे, हाँ जो वेद व्यास थे तो उन्हें वेदों की रचना की थी वहाँ पे। और भोजपत्र है उसके नीचे, जब हम नीचे जाएंगे आपको भोजपत्र भी दिखा दूंगा। ब्रह्मांडा भोवते वेडे वज्रपुच्छे करू शके, अयासी तुलना कैची ब्रह्मांडी पाहता नसे, आरक्त देखिले डोळा ग्रासीले सूर्यमंडळा, वाढता वाढता वाढे भेदिले शून्यमंडळा, धन धान्य पशु वृद्धी पुत्र पौत्र समुद्रही, पावती रूप विद्यादि स्तोत्र पाठे करूनिया, भूत प्रेत समंदादि रोग व्याधि समस्तहि, नासती तूतती चिंता आनंदे भीमदर्शन, हे धरा 15 श्लोकी लाभली शोभली बरी, दृढदेहो निसंदेहो संख्या चंद्र कळा गुणी, रामदासी अग्रगणु कपिकुळासी मंडणु, रामरूपी अंतरात्मा दर्शने दोषनाधिगणी, इति श्री रामदास कृतं संकट निरसनम मारुति स्तोत्रम संपूर्णम। बजरंगबली की जय। जय श्री राम, जय श्री राम। छत्रपति शिवाजी महाराज की जय। जय भवानी, जय शिवाजी, जय शिवाजी, जय भवानी। নিচ থেকে উপরে হেঁটে এলাম একেবারে চড়া খাড়াই। এই যে কিছু পার্মানেন্ট টেন্ট করা আছে। গতকাল রাতে এখানে টেন্ট করার কথা ছিল, কিন্তু জায়গা না পাওয়ার জন্য আমাদের নিচে যেতে হয়। আমরা এখন চলে এসেছি পাথর নাচনি, সেই বিখ্যাত পাথর নাচনি। আমাদের বলবীর ভাই এই পাথর নাচনি সম্বন্ধে আমাদের একটু বলবেন। হ্যাঁ বলুন এবার। सर यहाँ पे जो है एक दिन देवी यहाँ पे नंदा देवी रात होती है, तो यहाँ पे एक रात यहाँ पे होल्ड करता है ये नाचने वाले। तो राजा के जो नाचने वाले थे तो यहाँ पे नाच रहे थे और आधे ऊपर वहाँ पे नाचे। तो यहाँ पे वो देवी ने उनको जो है ये पत्थर बना दिया यहाँ पे। कौन सा पत्थर? ये 2 पत्थर है जो ये 2 पत्थर। हाँ सर। ओ ये डांसर था? हाँ नर्तकी था। तो फिर आगे जो है गड्ढे हैं, 3 गड्ढे हैं वहाँ पे। और वहाँ पे भी वो 3 जो नाचने वाले थे उनको वहाँ पे गाड़ दिया। तभी पाता नजना उन्हीं के नाम से ये पाता नजना पड़ गया। वो गड्ढे सामने में है? वो आगे है, आगे बता दूंगा मैं आपको। अच्छा, अभी वहीं से जा रहे हैं तो वहीं पे बता दूंगा आपको। ठीक है। क्या 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 इसका क्या इम्पोर्टेंस है? सर ये जो है ना यहाँ पे एक रात के लिए माँ यहीं पे रहती है, भगवती माँ नंदा देवी। नंदा देवी। अच्छा अच्छा। तो एक रात यहाँ पे जैसे तो बस सुबह यहाँ पूजा शाम को पूजा करते हैं। जो पुजारी लोग होते हैं ना, ये पूजा करते हैं यहाँ पे। একদম স্টিপ উঠে গেছে উপরে। এটা আমাদের এখন উঠতে হবে, ওই একদম চূড়া পার করে যেতে হবে বগুয়া বাসা। দেখতে পাচ্ছেন রাস্তাটা কতটা কঠিন। 10 পা হাঁটলেই 1 মিনিট আবার
দাঁড়াতে হচ্ছে রেস্ট নেওয়ার জন্য। হলুদ রঙের একটা ট্রেন দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে আমরা এই ট্রেল ধরে এগিয়ে আসলাম। পাতালে ঢুকিয়ে দিয়েছে নন্দা দেবী। ছোটবেলায় টিভিতে একটা প্রোগ্রাম দেখতাম, এক সে বাড়কার এক, অর্থাৎ বিভিন্ন রকম গান হতো, তারপরে আরেকটা গান হতো, একটার থেকে বড় আরেকটা। তো আমরা এই যে যেই জায়গাটাতে উঠে আসছি, ঠিক এটারও একই সঙ্গে তুলনা করা যায়, এক সে বাড়কার এক। অপরূপ দৃশ্য, অপরূপ। প্রথমে ভাবছিলাম রূপকুণ্ডে এসে হয়তো একটু পাঙ্গা নিয়েই ফেললাম, কারণ যত পরিশ্রম হলো সেই তুলনায় ভিউ তেমন পাওয়া গেল না। অন্যান্য জায়গায় তুষার আবৃত শৃঙ্গগুলো খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু এই যে গ্রিন গ্রিন ভ্যালি বুগিয়াল, এর সৌন্দর্য আর এক রকম। তো যাক, সবকিছু উপভোগ হলো, আমাদের উপভোগ করছি, কষ্টের সাথে সবকিছু ভুলে যাচ্ছি, এগিয়ে চলেছে আমাদের সবাই এই যে উঁচু প্রান্তে। চলতে যাও, চলতে ही जाना है, ऐसे ही चलते ही जाना है, ए दोस्ती हम नहीं छोड़ेंगे, तोड़ेंगे दम मगर इस पहाड़ से नाता नहीं छोड़ेंगे। এরপরে এই যে আমাদের ট্রেইলটা চলে গেল এই দিক থেকে এই দিকে, এই উঁচুতে এসে এই যে জিগজ্যাগ পথে এই দিকে গিয়ে আবার এই দিক থেকে উঠে যাচ্ছে, এই যে এই ভি শেপের এই জায়গাটাতে। সম্ভবত এটাই কালুয়া বিনায়ক, এবং কালুয়া বিনায়কের পরে আর একটু এগিয়ে গেলেই বাগুয়া বাসা, এই দিকটাতে আমরা চলে যাব। টেন্ট, আমাদের থাকার বিছানা, ম্যাট এবং স্লিপিং ব্যাগ, খাবার সামগ্রী সমস্ত কিছুই সে লোহা জং থেকে এইভাবে ঘোড়ার পিঠে চলে আসছে। সমস্ত খাদ্য সামগ্রী, তার সঙ্গে গ্যাস সিলিন্ডারও এই ঘোড়ার পিঠে করে চলে আসছে। এইভাবে চলে যাবে উপরে ঘোড়াগুলো। এও এক অদ্ভুত দৃশ্য। পাথর নাচুনি থেকে বাগুয়া বাসা যাওয়ার পথে অপরূপ সৌন্দর্য, পাহাড়ের তো আমরা অপরূপ সৌন্দর্য দেখেছি, কিন্তু এই যে রং পরিবর্তন, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রং আসছে পাহাড়ের, এই রং পরিবর্তনটা গিরগিটি কি তারা রং বদলায় বলে একটা কথা আছে। তো সত্যি পাহাড়ের বিভিন্ন রকম সময় যে বিভিন্ন রকম সৌন্দর্য হয়, সেটা বলে বোঝানো মুশকিল। আমরা যখন বিদনা থেকে আসছিলাম, তখন এই যে রাস্তাটা আলিপুরদুয়ার হয়ে এই রাস্তাটাতে এই দিকে এসে আমরা এই জায়গাটাতে ছিলাম। এবার এই টেন্ট গুলো দিয়ে দেখা যাচ্ছে এখানে আমরা ছিলাম পাথর নাচুনি থেকে। তো আমরা যখন যাব তখন ঠিক বেদিনী বুগিয়ালে যখন এই জায়গাটাতে এসে বেদিনী বুগিয়ালে এই পথটা দিয়ে আমরা ফিরে যাব, অর্থাৎ টোটাল পথটা একটা ভি আকৃতির। ভাইয়া জি क्या ढूंढ रहे हो? हाँ हाँ हाँ, कीड़ा जड़ी। এরা সেই যে জড়িবুটি কিড়া যেটা বলছে, তো অনেক কষ্ট করে সেই কিড়াটা পাওয়া যায়। একটু আগে আমরা শুনেছি যেটা নাকি 20 লাখ টাকা কেজি, যেখান থেকে ওষুধ তৈরি হয়। তো সেই কিড়াটা পাওয়া গেছে, আমাদের দেখাবে এখানে, জুম জুম করকে এখানে দেখাएगा। এই যে সেই কিড়া निकल गया। তুলে নেবে এবার এখান থেকে। সকাল থেকে চেষ্টা করে মাত্র একটা পেয়েছে, তারা বুঝতেই পারছেন।
কিরকম এটা? ये है भैया, ये जैसे छोटा कीड़ा होता है सेम वैसी तरह होता है इसको। वो ये तो मूव नहीं करता है, ये कीड़ा नहीं है, प्लांट है, एक प्लांट है। पहले जैसे ये जिंदा होगा ना, जलता है, उसके बाद जैसे ये खत्म हो जाता है, इसकी पूंछ निकल जाती है फिर। वो जिंदा होता है। हाँ, पहले जिंदा रहता है। ये प्राणी है? हाँ, उद्भिद नहीं है। नहीं। अच्छा अच्छा। तो ये किस काम में लगता है? कौन सा काम में यूज होता है? ये उसमें ये दवाई बनती है। दवाई बनती है इसमें। मेरा नाम है तारा सिंह बिस्ट। आप कहाँ पे रहते हो? यही कनौल गांव में रहते हैं। मौसम के हर सीजन में मिलता है या कोई महीने पे मिलता है? इसी टाइम मिलता है, इसी जून और जुलाई में। और उसके बाद आप लोग क्या करते हो? उसके बाद हम सीधे घर में जाते हैं। तो एक पौधा का दाम आपको कितना मिलता है? ये भैया ये 300 रुपये का मिलता है। एक 300। ऐसे मोटा होगा 500 का भी मिलता है। अच्छा अच्छा। तो क्योंकि इसके ब्रश से साफ किया जाता है, इसको सुखाया जाता है, तब बेचा जाता है। एक दिन में कितना मिल जाता है? भैया ऐसा है कि कभी तो 20-25-30 तक मिलते हैं, तो कभी एक भी नहीं मिलता है। जैसे टोटो के वैसे मिल जाता है। জীবিকা, এরা মাত্র 2 মাস এই কাজ করে, তারপর বাড়িতে গিয়ে সে টাকা দিয়ে জীবন যাপন করে। অর্থাৎ মাত্র 2 মাস কাজ এরা করতে পারে, এই সময় এটা পাওয়া যায়। এই যে নিচে দেখা যাচ্ছে কিছু মহিলা, ঠিক ওই কাজেই ওরা ব্যস্ত, খুব নিপুণ ভাবে অর্থাৎ খুব তীক্ষ্ণ দৃষ্টিতে এই কাজটা করতে হয়। পাহাড়ের বুক চুষে বেড়াচ্ছে, তারা চষে বেড়াচ্ছে সেই জড়িবুটি বের করার জন্য। কিড়া জড়ি, তাদের চোখ যেন মাইক্রোস্কোপ। প্রায় শুয়ে পড়ে এই কাজটা দেখতে হয়। আমরা একটু আগেই দেখালাম, ছোট্ট একটু যে প্রান্ত সেটা বেরিয়ে থাকে, ছোট উদ্ভিদ গজালে যেরকম হয় সেরকম, তার ভিতরে একটা শিকড়। এটা ছোট কালীয় বিনায়ক, এর উপরে আছে বড় কালীয় বিনায়ক। আমরা তাড়াতাড়ি সেখানেই চলে যাচ্ছি। গুটি গুটি পায়ে সেই দূর থেকে আমরা উঠে আসলাম কালীয় বিনায়ক পর্যন্ত। এখানে সবাই পুজো দিয়ে আমরা সামনের দিকে চলতে থাকবো। এবং এখানে ওঠার সাথে সাথেই সবচেয়ে যেটা আকর্ষণীয়, অর্থাৎ এই যে ত্রিশূল পাহাড়ে আমরা চলে এসেছি। ত্রিশূল পাহাড়, সেই শৃঙ্গগুলো একদম পরিষ্কার। মাথায় মনে হচ্ছে অদ্ভুত সুন্দর দৃশ্য। সত্যি আজকে আমাদের এত দূর হাঁটাটা সার্থক। রূপকুণ্ড ট্রেকের যেটা পাওয়ার কথা, আমরা একটা মনোরম ওয়েদারে এখানে এসে পৌঁছেছি। নন্দাঘুন্টি দেখা যাচ্ছে না, নন্দাঘুন্টি নাকি এই দিকটাতে মেঘে ঢাকা আছে। গণপতি বাপ্পা মোরিয়া, 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 গণপতি বাপ্পা মোরিয়া। ওই যে ক্যাম্প সাইট গুলো, ওই ক্যাম্প সাইট থেকে আজকে আমরা রওনা দিয়েছিলাম পাথরনাচুনি থেকে। পথটাও পরিষ্কার, এই যে পথটা, এই পথে আমরা ধীরে ধীরে উঠে আসলাম। এই যে পথটা, এই পথে ঠিক এইভাবে আমরা উঠে আসলাম। কালো বিনায়ক এমন একটা জায়গা, এখান থেকে 360 ভিউ, 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এখানে। কোনোটাকে ছাড়তে ইচ্ছে করছে না, প্রত্যেকটা বাঁকে বাঁকে একটা সত্যি আলাদা সৌন্দর্য। এবং স্বাদ দিয়েছে ওয়েদারটাও আজকে আমাদের, বেশ স্বাদ দিয়েছে। চলছি আমরা বাঘু বাবার সাথে। এই বরফ আবৃত পাহাড়টা ডিঙিয়ে চলে যেতে হবে রূপকুণ্ডে। শুধু দেখে যাও, কিছু বলার নেই। সেই গানটা মনে পড়ে, কুছ না কাহো কুছ না কাহো কুছ ভি না কাহো। এই যে বাগুয়া বাসা, আমাদের টিম মেম্বার ওখানে চলে গেছে। এটাই হচ্ছে বাগুয়া বাসা। কি বিশেষত্ব বলে দাও। বিশেষত্ব হলো আগে এখানে নাকি বাঘ থাকতো। আচ্ছা, তাই বাঘ থাকতো বলে এই জায়গাটার নাম হয়েছে বাগুয়া বাসা।
গুড। এই যে এটা পাথর স্লাইডিং জোন, এই পুরো অঞ্চলটা ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত বরফে ঢাকা থাকে, তখন কোনো রকমই এখানে আসা যায় না। সামনে এগিয়ে চলেছে আমাদের টিম মেম্বাররা। তবে এই ট্রেকের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সনাতন দা যেভাবে এই ট্রেকে এগিয়ে চলেছে সবার আগে, বিগিনার্স অর্থাৎ প্রথম ট্রেকে রূপকুণ্ড। আমরা অনেক 2-3টা ট্রেক করার পর রূপকুণ্ডের কথা ভাবতে পেরেছি, তবে বিগিনার্স হিসাবে সনাতন দা যেভাবে পারফরমেন্স দেখিয়েছে, খুব আজকের ট্রেকের এই দিনটা আমি সনাতন দাকে উৎসর্গ করছি। 4 দিন ট্রেকিং এর সবচেয়ে সুন্দর দিন ছিল আজকেরটা। যেমন ওয়েদার আমরা পেয়েছি, সেই রকম পথের নৈসর্গিক শোভা আমরা দেখলাম, যা অতুলনীয়। এই কারণেই ট্রেকিংয়ে আসা, যেটা অন্যান্য শৈল শহরগুলিতে মানুষের ভিড়ে যেটা ভরপুর থাকে, অর্থাৎ চাইলেও আমরা একটু নিরিবিলিতে থাকতে পারি না। এই উচ্চতায় শুধু পাখির শব্দ এবং নিরিবিলি ছাড়া আর কিছুই শোনা যায় না। ধন্য এ জীবন, সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকমভাবে এই নৈসর্গিক শোভা দেখার জন্য উপযুক্ত করে তুলেছেন। আমরা আসতে পেরেছি এই সমস্ত জায়গাতে। চলতে চলতেই আমরা চলে আসলাম এই যে আমাদের ক্যাম্পসাইট বাগুয়া বাসা। এ কাহা আ গয়ে हम यूं ही चलते चलते, ये कहाँ आ गए हम यूं ही चलते चलते। রপ্তার অ্যাডভেঞ্চারকে ধন্যবাদ। শুধুমাত্র টাকা পয়সা দিয়ে এই সমস্ত জায়গায় এই পরিষেবা পাওয়া সম্ভব নয়, তাদেরও একটা ডেডিকেশন আছে এই সমস্ত কাজের প্রতি, তবেই হয়তো এত সুন্দর একটা পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে। চলে আসলাম বাগুয়া বাসা ক্যাম্পসাইট। এই টেন্টগুলোতে আমরা থাকবো আজকে, এবং লাস্ট ক্যাম্প, লাস্ট ক্যাম্পসাইট এটা। আমরা অ্যাক্লিমেটাইজেশনের জন্য একটু উপরে উঠে এসেছি। এখানে ইন্দ্রদা নেটওয়ার্ক ট্রাই করছে বাড়িতে ফোন করার জন্য। আর পরের দিন আমরা যাব রূপকুণ্ড। সেই রাস্তাটা ইন্দ্র দেখিয়ে দাও তো, কোন রাস্তাটা? এই যে ট্রেলটা দেখা যাচ্ছে, এই ট্রেলটা গিয়ে ওই যে একটা গ্যাপের মতন দেখা যাচ্ছে না, হ্যাঁ, অর্ধচন্দ্রাকৃতি জায়গাটা, ওই জায়গাটাতেই আছে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রেল আছে, রাস্তার মতন আছে। রাস্তাটা শেষ হয়েছে, ওখান থেকে জিগজ্যাগ ওয়ে হয়ে ঘুরে গেছে রাস্তা, সেখানেই হচ্ছে আমাদের রূপকুণ্ড। আগামীকাল সকাল 4টার সময় আমাদের বের হতে হবে, সেখানেই আমরা যাব। ওখান থেকে একটা ঝর্ণা নেমে এসেছে, সুন্দর দেখুন, ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই পাচ্ছেন আপনারা। এদিকে আমাদের বিশ্ব ভাই কি বলছে যে এখান থেকে এখানে বাড়ি বানাবে, তাহলে তোমার বংশবৃদ্ধি হবে না, তোমার শেষ। ঠিক আছে। এখন বাজে সন্ধ্যা 7:30, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে আসবে। এখানে আমাদের কিচেন টেন্টে রান্না হচ্ছে, দেখা যাক কি কি রান্না হচ্ছে। गुड इवनिंग। क्या पक रहा है आज?
आज है हमारा अंडा कड़ी है, अंडा कड़ी और दाल है और चावल और रोटी और स्वीट गुलाब जामुन। बहुत अच्छा। आपका नाम क्या है? मेरा नाम है कृष्णा विष्ट। कृष्णा, अभी चीफ कुक हो ना? जी जी जी, जी। बहुत अच्छे रंधा करते हो। सबको बहुत बहुत धन्यवाद अच्छा खाना देने के लिए हमारे टूर में। आपका साथ मिल रहा है ना सर, बहुत आप लोगों का साथ भी मिल रहा है, तो मन भी करता है कि अच्छे लोग हैं तो अच्छे जितना अच्छा हो तो हम कोशिश करते हैं कि अच्छा। ভোর 4টার সময় বাগুয়াবাসা ক্যাম্প থেকে আমরা বেরিয়ে পড়েছি রূপকুণ্ডের পথে। সবাই মাথায় হেডল্যাম্প লাগিয়ে নিয়েছে, চলছে আমাদের অভিযান। এখনো সূর্যের প্রথম আভা দেখা যাচ্ছে, সানরাইজ এখনো হয়নি। সকালের প্রথম আলোতে ধীরে ধীরে উদ্ভাসিত হয়েছে সমস্ত শৃঙ্গগুলো। এই যে সামনের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, এই যে সামনের রেঞ্জগুলো, এটাকে বলছে হাতি পর্বত, এবং এটা হচ্ছে নীলকণ্ঠ। এই যে সামনেরটা নীলকণ্ঠ, ধীরে ধীরে পুরো শ্রেণীটাকে চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে। এই হলো চৌখাম্বা, এটা হাতি পর্বত, এটা চৌখাম্বা। এছাড়াও হাতি পর্বত, চৌখাম্বা, এছাড়া এই যে সামনের দিকে পরিষ্কার হয়ে দেখা যাচ্ছে নন্দাগুন্টি। এই যে এটা হলো নন্দাগুন্টি। এছাড়াও যেটা একদমই সামনে সেটা ত্রিশূল পর্বত, প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি ত্রিশূল পর্বতের সামনেই লক্ষ্য। এগিয়ে চলেছে আমরা সবাই। দূর থেকে দেখা ত্রিশূল পর্বত এখন আমাদের হাতের কাছে। সেই ত্রিশূল পর্বতের পাদদেশে আজকে আমাদের গন্তব্য রূপকুণ্ড স্কালিটন লেক। রাস্তায় প্রথম বরফের একটা প্যাঁচ পার হতে হচ্ছে, যদি এখন বরফটা অনেকটাই কম। প্রথম একটা চড়াই পার হচ্ছে আমরা, ওই যে সামনে ওরা পার হচ্ছে। हाँ देखो ये माउंटेन साइड राइट ना पवन जाओ जा पारो और स्टिक आराम से पकड़ो यार, उसकी शूटिंग के चलते कोई शूट आउट हो जाएगा। যা পড়ে যাচ্ছে। এই যে সামনে উপরের দিকে উঠে গেছে, এই জায়গাটা একটু বেশ চড়াই। আরামসে গাইড ভাইরা আমাদের যথাসম্ভব সাহায্য করছেন, হাত ধরে ধরে পার করতে হচ্ছে এই জায়গাটা। বেশ চড়াই জায়গাটা, উঠে যাচ্ছে সবাই। ঠিক আছে, এবার আমাকে পার হতে হবে। আসো তোমার কি ফিট ব্যাগে এটা ঢুকিয়ে দিই, এটা হবে না, এটা পরে কিচ্ছু করা যাচ্ছে না। ডবল মোজা পড়ছে, মোজা লাগবে না, আর ঠান্ডা নেই। চলে এসছে অনেক উপরে, এখান থেকে হাতি পর্বত এবং নীলকণ্ঠটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে। সমস্ত শৃঙ্গটা চোখের সামনে উদ্ভাসিত। সত্যি যে রূপটা আমরা দেখব বলে বেরিয়েছিলাম, এখন পর্যন্ত তার পূর্ণ শোভা আমরা পেয়েছি। আজকে কষ্ট আছে বোঝা যাচ্ছে।
এই ট্রেলটা দিয়ে আমরা চলে যাচ্ছি, এই যে সামনে এই ট্রেলটা দিয়ে, এই পথ দিয়ে জিগজ্যাগ পথে এই জায়গাটাতে রূপকুণ্ড লেকে আমরা চলে যাব। এদিকে আসো, এদিকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। ক্র্যাম্পনটা লাগাই নিল বোধহয় এতটা সমস্যা হতো না। না, এই যে আবার যে পাথর খুলতে হবে, ক্র্যাম্পন নষ্ট হয়ে যাবে পাথর। সামনে কেউ নাই, কেউ ধরারও নাই। বেশি বরফ থাকলে ঠিক আছে, কিন্তু অল্প অল্প যেগুলো জমে আছে মনে হচ্ছে জল জল, ওগুলো বেশি পিচ্ছিল। এগিয়ে চলা ঠিক পথ ধরে, পাশে অল্প অল্প বরফ, কোথাও একটু উঁচু বেশি বরফ জমে গেছে, সেই জায়গাগুলোতে পার হওয়া একটু বিপজ্জনক হচ্ছে। তবে আমাদের মনে হচ্ছে আমরা ঠিক সময়ে এসেছি। এর আগে মাত্র 2টো টিম সামিট করতে পেরেছে। মের 15-র পর এই সামিটটা শুরু হয়েছে। যারা মের প্রথম দিকে এসেছিল তারা এই বরফ অতিক্রম করতে পারেনি, এই সমস্ত জায়গা থেকেই তাদের চলে যেতে হয়েছে। তো সেটা খুব আরও হতাশাজনক। রূপকুণ্ড সামিট বা যে কোনো সামিটেই সবার ভাগ্যে থাকে না, জানি না আমরাও সামিট করতে পারবো কিনা। দুর্গম চড়াই বেয়ে সম্ভবত আমরা প্রায় লেকের কাছেই চলে এসেছি। ওই যে সবাই দাঁড়িয়ে আছে, ওরা কি যে অনুভূতি হচ্ছে বোঝাতে পারছি না। 5 দিনের পথ পেরিয়ে আজকে আমরা রূপকুণ্ড লেকের কাছাকাছি। মনে হয়েছিল লেকের কাছাকাছি চলে এসেছি, কিন্তু না, এরপরও আর একটা বড় চড়াই। এই চড়াইটা সত্যিই মুশকিল। বরফ থাকলে হয়তো আরো ভয়ঙ্কর হতো। বরফ অনেকটা কমে গেছে, রোপ লাগিয়ে পার হতে হয় এই সমস্ত জায়গাতে। খুব সুন্দর। এই উঁচুতে আরো অনেক উঁচুতে উঠতে হবে, প্রায় এই টপটার কাছে রূপকুণ্ড লেক। লাভ নাই তো, হ্যাঁ ওই পথেই তো যাবো। उस पर जाना है, उस पर। हाँ ना पार नहीं, हाँ ये इधर खो जाना है, यहाँ पे है थोड़ा, ये जिगजॉग है ना जो थोड़ा। अच्छा मतलब वो टॉप पे नहीं उठना। সত্যি শুনেছিলাম রূপকুণ্ড ট্রেক ডিফিকাল্ট, তো কেন এটাকে ডিফিকাল্ট বলা হয় শেষ অবস্থাটাতে এসে বোঝা গেল। ডিফিকাল্ট ট্রেক।
খুবই কঠিন রাস্তা, প্রচণ্ড রিস্কি, কোনো রকমে পার করে এসেছি। কানাই সাবধানে। এই জায়গাটা তো আমি ধরে ধরে পারলাম। এত ভয় লাগছে আপনার কি করে আমি বুঝতে পারলাম। পিছলাচ্ছে যে এই জায়গাটা। আবার যে পাথর তুলতে হবে। আমি তো ওই জায়গাটা সামনে কেউ নাই, কেউ ধরারও নাই, কি যে করি। এটা তো নামা চাল করে নেবে। হ্যাঁ, দড়ি দিয়ে দিলে হয়ে যেত। ও দারুণ জিনিসটা। মনে হচ্ছে আমরা এগোচ্ছি, কিন্তু আমরা না, আমাদের ছায়া এগোচ্ছে। লাস্ট ল্যাপ, শেষ ল্যাপে উঠে আসছে আমাদের গ্রুপ মেম্বাররা। লাস্ট ল্যাপ এটা। আমি রূপকুণ্ডের ধারে দাঁড়িয়ে আছি। রূপকুণ্ডের ধারে দাঁড়িয়ে আছি। শেষ ল্যাপে উঠে আসছে সবাই। স্বাগত গ্রুপ মেম্বারদের। ধীরে ধীরে উঠে আসছে সবাই। অভ্র পেরোলো। পারলাম শেষ অব্দি। লাস্ট ল্যাব এটা। সনাতন দা कुछ ना कहो। বলো মোর্শেদ, কঠিন না? টু মাচ। অবশেষে আমরা সফলভাবে রূপকুণ্ড লেক সামিট করলাম। 4 বছর আগের স্বপ্ন আজ পূরণ হলো। এই লেককে নিয়ে অনেক রহস্য ও পৌরাণিক গল্প প্রচলিত আছে, তাই একে মিস্ট্রি লেকও বলা হয়। এই লেকের সবচেয়ে রহস্যময় বিষয়টি হলো এই লেকের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্কেলিটন বা নরকঙ্কাল, তাই একে স্কেলিটন লেকও বলা হয়। এই সেই নরকঙ্কাল। 1942 সালে এক ফরেস্ট রেঞ্জার প্রথম কঙ্কালগুলি আবিষ্কার করেন। সেই সময় চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথমে ব্রিটিশ কর্তৃপক্ষ আশঙ্কা করছিল কঙ্কালগুলি জাপানি আক্রমণকারী সৈনিকদের, কিন্তু দেখা গেল কঙ্কালগুলি বহু পুরনো। স্থানীয় কিংবদন্তি অনুসারে কনৌজের রাজা জজধাওয়াল তার গর্ভবতী স্ত্রী রানী বলম্পা, তাদের ভৃত্য এবং একটি নৃত্যদল এবং অন্যান্যরা নন্দাদেবী তীর্থযাত্রায় এসেছিলেন। তারা তীর্থযাত্রার কোনো নিয়মকানুন মানেননি। এতে দেবী রুষ্ট হন এবং এক ভয়ঙ্কর শিলাবৃষ্টি ঝড়ের সৃষ্টি করেন, যার দরুন পুরো দলটি মারা যায়। তবে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে কঙ্কালগুলি 3টি পৃথক গোষ্ঠীর অন্তর্গত। প্রায় 8ম থেকে অষ্টাদশ শতাব্দীর বিভিন্ন সময়ে তারা মারা গিয়েছিলেন। কোনো যুদ্ধ বা মহামারীর কারণে তাদের মৃত্যু হয়নি, কিন্তু এরা কারা এবং কিভাবে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হলো তা
বৈজ্ঞানিকদের কাছে এখনো রহস্য। এই কঙ্কালগুলি প্রায় 8 থেকে 9 ফুট উচ্চতার মানুষের, যা প্রমাণ করে এগুলি এই যুগের নয়। আর এই লেকটি শুকিয়ে গেলে তার আশেপাশে অনেক কঙ্কাল বেরিয়ে আসে। এই হলো সেই বিখ্যাত রূপকুণ্ড। পৌরাণিক কাহিনী অনুযায়ী যখন নন্দা দেবী অসুর বধ করে কৈলাসের পথে ফিরছিলেন, তার গায়ে লেগেছিল রক্ত, তিনি স্নান করতে চাইছিলেন। তখন মহাদেব তার ত্রিশূলের আঘাতে এই হ্রদটি তৈরি করেন। আর পিছনে যে এই পর্বতটি দেখা যাচ্ছে, তার পিছনে আছে ত্রিশূল পাহাড়। এই চূড়াটা পার হতে পারলেই উল্টো দিকে আছে হোমকুণ্ড, যেখানে যে 12 বছর পর পর যে নন্দা দেবী যাত্রা হয়, সেই যাত্রা সেই হোমকুণ্ডে শেষ হয়। এই সেই রূপকুণ্ড যেটা কিছুক্ষণ আগে উপর থেকে দেখেছিলাম। আমরা একদম রূপকুণ্ডের নিচে চলে এসেছি, মানে রূপকুণ্ডের ধারে চলে এসেছি। কিন্তু এই রূপকুণ্ডে পা রাখবো না, কারণ এই রূপকুণ্ড দেবী পার্বতীর স্নানের জায়গা, সিঙ্গারের জায়গা। সেখানে পা রাখার উদ্ধত্ত আমি করতে চাচ্ছি না। আর এই হচ্ছে সেই জুনার গলি, বিখ্যাত জুনার গলি। ওই যে সামনে ট্রেলটা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের গাইড বললো জুনার গলির রাস্তা এখনো খোলেনি। ওই ট্রেলটা যতটুকু দেখা যাচ্ছে সেই পর্যন্তই লোকে উঠেছে, তারপরে আর রাস্তা নেই। এখন আমি একদম রূপকুণ্ডের ধার থেকে উপরের চিত্র নিচ্ছি। সবাই নিচে নেমে আসছে। এই যে অব্র, কেমন লাগলো বলো? দারুণ অ্যাডভেঞ্চারাস, থ্রিলিং, পুরো অ্যাড্রিনালিন রাশ হয়েছে। বংশারি হাই স্কুল হিপ হিপ হুররে! বংশারি হাই স্কুল হিপ হিপ হুররে! হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মোরয়া। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। छत्रपति शिवाजी महाराज की जय, जय भवानी, जय शिवाजी, जय शिवाजी, जय भवानी। भारत माता के जय, भारत माता के जय। हर हर महादेव, हर हर महादेव। जय श्री राम, जय श्री राम। আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব। বংশিয়ারি হাই স্কুলের ট্রেক লাভার্স টিম। তবে বংশিয়ারি হাই স্কুলের সবাই একসঙ্গে আগে থাকলেও বর্তমানে একজন প্রাক্তন টিচার আছে অপ্রদীপ বাবু। এছাড়া আরো আমাদের দলে যে আছেন বিশ্বজিৎ শান্তিপুর থেকে, মকশেদ বংশিয়ারি হাই স্কুল, আমি নিজেই এজেস, সনাতন বাবু, সুনীল বাবু, কানাই দত্ত। সবার জন্য একবার হাত তালে। এই কঠিন ট্রেক আমরা সফলভাবে উপরে উঠে আসছি, এখনো নামতে হবে, জানি না কি হবে। আমাদের জার্নি বাড়ি থেকে শুরু হয়েছে 31 তারিখে। ট্রেকটা হচ্ছে 5 দিন ট্রেক করে আমরা এই জায়গাটাতে আজকে এসে পৌঁছেছি। আজ 7 জুন 2024 আমরা রূপকুণ্ডে পৌঁছাতে পেরেছি, সফলভাবে পৌঁছাতে পেরেছি। এই জন্য ট্রেক লাভার্স সদস্যদের প্রত্যেকে ধন্যবাদ, এবং তাদের সহযোগিতায়, তাদের অনুপ্রেরণায় আমি আজ এখানে পৌঁছাতে পেরেছি। সেই জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি স্কুলে ফিরে গিয়ে
একটা প্রাইজের ব্যবস্থা আমি সনাতনদার জন্য করবই। আমার এটাই প্রথম ট্রেক, আমি কোনোদিন যাইনি, খুব ভালো লাগলো, ফার্স্ট টাইমে হিট। রূপকুণ্ড থেকে প্রায় 12:30 নাগাদ আমরা বাগুয়া বাসায় নেমে এসেছিলাম। সেখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন ফেরার পথে। বর্তমানে আমরা কাল্লবিনায়ক মন্দিরে। এখন আবহাওয়া খুব পরিষ্কার, ত্রিশূল পর্বত এবং নন্দাদেবীকে সুন্দর দেখা যাচ্ছে। আজকে রাত কাটাবো পাথরনাচুরিতে। তারপরের দিন সকালবেলা বেদিনী বুগিয়ান হয়ে আমরা চলে যাব ওয়ান ভিলেজে। আমরা এখন চলে আসছি ওয়ান ভিলেজে, লাট্টু দেবতা মন্দিরে। এখানে লাট্টু দেবতার দর্শন করে আমাদের রূপকুণ্ড ট্রেকের যে জার্নি সেটা শেষ করব। নন্দাদেবীর কোনো ভাই ছিল না, তাই সে খুব দুঃখী ছিল। একদিন সে কনজরাজের কাছে গিয়ে বলল, তোমার 2 ছেলের মধ্যে একজনকে আমাকে দাও, সে আমার সঙ্গে কৈলাসে যাবে। কৈলাসে যাওয়ার পথে নন্দাদেবী পাশের এক নদীতে স্নান করতে যায়। স্থানীয় এক গ্রামবাসী তাকে না জানিয়েই তাকে স্থানীয় মদ খাইয়ে দেয়। নন্দাদেবী ফিরে এলে এই ঘটনাটাতে রেগে যান এবং লাট্টুকে আশীর্বাদ দেন যে এই গ্রামের অধিবাসীদের দ্বারা সে পূজিত হবে। তার সঙ্গে এটাও বলে যে এই গ্রামবাসীরা কেউই লাট্টু দেবতাকে দেখতে পাবে না। তাই এখনও প্রচলিত আছে, বছরে একবার যখন এই লাট্টু দেবতার মন্দির খুলে পূজারী চোখে কাপড় বেঁধে পুজো দেয়। चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।